আজকে তো একটা বিশেষ দিন, স্বাধীনতা দিবস 15ই আগস্ট। কিন্তু এই দিনটাকে মাথায় রেখে দৃষ্টির যে নাট্য সংস্থা, আমাদের দত্তপুকুরের গর্ব, 2006 সাল থেকে যে ধারাবাহিকভাবে যে স্যালুট ডে পালিত হচ্ছে বা অনুষ্ঠিত করছেন, এটা একটা আলাদা তাৎপর্য। প্রতি বছরই এই স্যালুট ডে অনুষ্ঠানটি আয়োজন করে দত্তপুকুর দৃষ্টি 2006 সাল থেকে। ফলে আমরা আমন্ত্রিত থাকি এবং এখানে বহু দল আমন্ত্রিত হয়। সেখানে সারা দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পর্বটি চলে। 33 বছরের দল দত্তপুকুর দৃষ্টি, তারা সংস্কৃতির পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজকর্মে যুক্ত থাকে। আমরা মূকাভিনয় করি, নাটক এবং মূকাভিনয় একই সঙ্গে একে অপরের পরিপূরক একটি শিল্প মাধ্যম। আর সেই কারণেই আমরা আজকে শিল্পশালা যে নতুন ভবন দত্তপুকুর দৃষ্টির, সেখানে আমরা মূকাভিনয় পরিবেশন করব এবং আমাদের আমন্ত্রণ জানানোর জন্য দত্তপুকুর দৃষ্টির সকল বন্ধু, অভিভাবক, তাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং তাদের পাশে থাকব। ইমন মাইম সেন্টারের সকল বন্ধু আগামী দিনও ডাকলে আমরাও আসবো এবং তারাও আমাদের আঙিনায় গিয়ে তাদের যে কাজ নাটকের সেগুলো আমাদের দেখাবে, এই আশা রাখি। দত্তপুকুর দৃষ্টি 1990 সাল থেকে নিয়মিত থিয়েটার চর্চা করে যাচ্ছে এবং খুব আনন্দের যে খবর, সেটা 2006 সাল থেকে ওরা নিয়মিত স্যালুট ডে পালন করে। এই স্যালুট ডেটি পালন হয় পুরো অন্যরকম একটি ব্যাপার আর কি, অন্যরকমভাবে বিভিন্ন স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা এই স্যালুট ডেতে দেখতে পাই। নিজেরা পারফরমেন্স করি, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে এখানে তাদের শিল্প কলাগুলো দেখিয়ে যান। এবং আজ এই 2023-এ আমরা যেখানে আজকে পারফরমেন্স করব, সেটা আমাদের কাছে খুব গর্ব হচ্ছে যে দত্তপুকুর দৃষ্টি তারা একটি শিল্পশালা নির্মাণ করে ফেলেছে ইতিমধ্যেই। প্রায় 150 সিট এখানে, মানে 150 জন মানুষ বসে থিয়েটার দেখতে পারেন। বিভিন্ন রকম থিয়েটার নিয়ে যে পরীক্ষা নিরীক্ষা দত্তপুকুর দৃষ্টির ছেলেমেয়েরা করছেন সেগুলোকে নিয়ে, এবং এই সময় দাঁড়িয়ে এরকম একটি হল দত্তপুকুর দৃষ্টি আমাদের উপহার দিয়েছেন, এটা আমরা ভীষণ গর্ববোধ করছি। এবং আমাদের বাংলার সংস্কৃতিকে অন্য ধারায়, অন্যভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন দত্তপুকুর দৃষ্টি, তাতে সত্যিই আমরা খুব আনন্দিত। দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থা আমাদের অতি পরিচিত একটি নাম। এখানে আমরা প্রতিবারই আসি আমাদের দলের একটা কর্মকাণ্ড নিয়ে। আমাদের আসলে এখানে ভীষণ ভালো লাগে, মনেই হয় না যে আমরা এটা বাইরে এসে কোনো পারফর্ম করছি, মনে হয় নিজেদের ঘরে বসেই আমরা সেই পারফর্মটা এখানে করে যাচ্ছি। তা এখন এদের এই শিল্পশালাটা নতুন তৈরি হয়েছে, আমাদের এবারে এসে আমরা দেখে আমাদের খুব ভালো লাগছে। আমরা প্রত্যেক বছরই এখানে আসি, এবছরও এসেছি, হয়তো আগামী দিনেও আসব। আপনারা সবাই আসুন এখানে, দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে আপনারা যুক্ত হন, আপনাদেরও ভালো লাগবে, দত্তপুকুর দৃষ্টির তাদেরও ভালো লাগবে, আর আমরা যারা নাটকের সঙ্গে জড়িত আছি তাদের প্রত্যেকেরই ভালো লাগবে এখানে আসলে। জীবনটাই তো নাটক, নাটক ছাড়া কিছু হয় না। নাটক মানে হচ্ছে প্রতি পদক্ষেপে নাটক, কথা বলতে নাটক, খেতে নাটক, চলতে নাটক, অর্থাৎ শব্দটাকে ঠিকভাবে প্রয়োগ করার নামটাই হচ্ছে নাটক। সেই প্রয়োগটাকে দৃষ্টি বয়ে নিয়ে চলেছে, আশা করি আবহমানকাল ধরে আরও অনেক দিন চলবে। এবং আমি খুব মুগ্ধ, আমি খুব গর্বিত যে আমাদের এই এলাকায় দৃষ্টি নাট্য সংস্থা, বিশেষ করে বুদ্ধদেব ভট্টাচার্যের পরিচালনায়, ওর মেয়েও আছে ঐশী ভট্টাচার্য, গার্গী ভট্টাচার্য, আর সঙ্গে সহযোগী যারা আছে প্রত্যেকে নিয়ে একটা চড়ইবেতি এগিয়ে চলছে, নাটকটাকে নিয়ে এগিয়ে চলছে। এবং সুস্থ নাটক, বড় কথা হচ্ছে সুস্থ নাটক। আজকালকার যে পরিস্থিতি চলেছে তাতে সুস্থ নাটকের অভাব খুব। সুস্থ নাটক মঞ্চস্থ করার যে দায়িত্ব নিয়েছে দৃষ্টি, আশা করি এটা আরও এগিয়ে চলবে, এটা তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি দৃষ্টি। দত্তপুকুর দৃষ্টিতে আসা আমার আজকে থেকে নয়, আমি বহুদিন ধরে দত্তপুকুর দৃষ্টিতে আসি, বিভিন্ন অনুষ্ঠানে আসি। বুদ্ধদার সাথে আমার পরিচয় অনেক দিনের, আর এই স্যালুট ডে বুদ্ধদাদের শুরু হয়েছে, মানে দত্তপুকুর দৃষ্টি শুরু হয়েছে 2006 সাল থেকে।
তো আমি বিগত বেশ কয়েক বছর ধরে এই অনুষ্ঠানে আসছি। আমার সবথেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই পরিবেশটা। আজকের এই একটা বিশেষ দিনে এই রকম একটা পরিবেশ তৈরি করা, এটা বিরল ব্যাপার। আর একটা বিষয় হচ্ছে এই বুদ্ধদাস শিল্পশালা, এটা আমি আগে দেখিনি, এটা আমার আজকে প্রথম দেখা। আমার খুব ভালো লাগছে যে এরকম একটা জায়গায় নাট্যচর্চা হচ্ছে। আমি চাইবো আরও বেশি করে নাট্যচর্চা হোক, বিভিন্ন জায়গা থেকে দল আসুক দত্তপুকুর দৃষ্টির এখানে কাজ করার জন্য। সকলকে জানাই ৭৭তম স্বাধীনতা দিবসের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। ৯০ থেকে অর্থাৎ ১৯৯০ সাল থেকে পথ চলা শুরু করে এতগুলো বছর পার করেছে আপনাদের স্নেহে, আদরে এবং স্পর্ধায়। ২০০৬ থেকে আজকের দিনে অর্থাৎ স্বাধীনতা দিবসের প্রত্যেক বছর দত্তপুকুর দৃষ্টি পালন করে আসছে স্যালুট ডে। এই স্যালুট ডে অনুষ্ঠান ২০০৬ সাল থেকে শুরু করে আজ অবধি দত্তপুকুর দৃষ্টি ধারাবাহিকভাবে করে চলেছে, কিন্তু কোনো একটি নির্দিষ্ট স্থানে নয়। এবছরই এই শিল্পশালাতে, দত্তপুকুর দৃষ্টির নিজস্ব শিল্পশালাতে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হতে পারছে। তার কারণ গত বছর অর্থাৎ গত ১৫ই আগস্টে এই শিল্পশালার নির্মাণ কাজ অসম্পূর্ণ ছিল, অর্থাৎ এখনো অসম্পূর্ণই আছে, আপনারা দেখতেও পাচ্ছেন। তবুও অন্তত ৫টা মানুষ দেখেই একটা ছোট অনুষ্ঠান করবার মতন একটা পরিসর তৈরি করা গেছে। সেটা আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসাতেই। ভারতবর্ষ হলো বৈচিত্র্যের মধ্যে ঐক্য, নানা জাতি, নানা ধর্ম, নানা সংস্কৃতি আমাদের। পৃথিবীতে এমন দেশের উদাহরণ হয়তো আর দ্বিতীয়টা পাওয়া যাবে না। আমাদের মধ্যে প্রচুর ঝগড়াঝাটি, মারামারি, আবার ঠোকাঠুকিও কম নেই। তবে আপদে বিপদে বোঝা যায় জাতি, ধর্ম, বর্ণ, সংস্কৃতি নির্বিশেষে আমরা ভারতীয়। ভারতবর্ষ আসলে উদাহরণ গোটা বিশ্বের সামনে। নানা জাতি, নানা ভাষা, নানা ধর্ম, নানা সংস্কৃতি নিয়ে একসঙ্গে বেঁচে থাকার এক আশ্চর্য রূপকথা এই ভারতবর্ষ। দেশ ও জন্মভূমির প্রতি প্রেম একটা মহৎ গুণ, আর দেশের প্রতি ভালোবাসা সে তো মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। যে মানুষের মধ্যে দেশপ্রেম নেই সে মানুষ হলেও প্রকৃত মানুষ নয়। প্রকৃত মানুষ তো সেই যার দেশের প্রতি, দেশের মাটির প্রতি ভালোবাসা, আবেগ ও অনুভূতি রয়েছে। একজন মা যেমন প্রত্যেক সন্তানের কাছে প্রিয়, ঠিক তেমনই জনগণ বা মানুষের কাছে তার জন্মভূমি অধিক প্রিয়। কেননা একজন মা যেমন তার সন্তানকে সঠিক পরিচর্যার মধ্যে দিয়ে লালন পালন করেন, ঠিক তেমনই জন্মভূমিও মানুষকে খাদ্য দিয়ে, আলো দিয়ে, বায়ু দিয়ে, ফুল দিয়ে, ফল দিয়ে গড়ে তোলে দেশের ভবিষ্যৎ কাণ্ডারি হিসাবে। প্রিয় জননীর সাথে সন্তানরা যেমন সম্পর্ক ছিন্ন করতে পারে না, ঠিক তেমনই প্রিয় মাতৃভূমির সাথেও সম্পর্ক ছিন্ন করা যায় না। কারণ আমাদের এই মাতৃভূমি মিশে রয়েছে
আমাদের দেহ মন প্রাণের সাথে। এই মাটিতে আমাদের জন্ম, কর্ম এবং মৃত্যু। জন্মভূমির এই শ্যামল বরণ কোমল মূর্তি গেঁথে রয়েছে আমাদের মর্মে মর্মে। তাই এই জন্মভূমির প্রতি আমাদের দ্বিতীয় নিবেদন, সালের 15ই আগস্ট স্বাধীনতার স্বাদ পেয়েছিল দেশ ও দেশবাসী। বিদেশি শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে, দাসত্বের শৃঙ্খল ছিন্ন করে সেদিন স্বাধীনতার এক অনির্বাণ জ্যোতি জ্বেলেছিল এই ভারতবাসী, যা আজও সগর্বে প্রজ্বলিত। তাই এই স্বাধীনতা আমাদের কাছে বড়ই সাধের। আজ যে দেশ স্বাধীনতার ৭৭ বছর উদযাপন করছে, তার কৃতিত্বের সর্বপ্রথম দাবিদার সেই সমস্ত জানা অজানা এমন বহু স্বাধীনতা সংগ্রামী যারা ব্রিটিশ দাসত্বের শৃঙ্খল মোচনের জন্য লড়াই করেছে। বলা যায় বহু বছর আগে নিজেদের রক্ত, ত্যাগ, ব্যক্তিস্বার্থ বিসর্জন ও প্রাণ বলিদানের মাধ্যমে স্বাধীনতার ভিত নির্মাণ করেছিলেন তারা। আর সেই ভিতের ওপর দাঁড়িয়ে কখনো বা অহিংস, আবার কখনো বা অস্ত্রের হাত ধরে সেই ইংরেজদের হাত থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন আমার আপনার পূর্বপুরুষেরা। তাই আজ আমরা স্মরণ করব দেশের সেই সমস্ত জানা অজানা অসংখ্য বীর বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামীদের, যাদের অবদান, ত্যাগ, লড়াই ও নেতৃত্ব ছাড়া সম্ভবত এই মুক্তির শিখা প্রজ্বলন সম্ভব হতো না।
দৃষ্টি নাট্য সংস্থার সাথে আমি বহু বছর ধরেই জড়িত, একসময় অভিনয়ও করেছি। তো আমাদের রিহার্সাল দেওয়ার জায়গা ছিল না, কারোর বাড়ির ছাদে, কারোর বাড়ির পোড়ো ঘরে, কোথাও বারান্দায়, এইভাবে আমরা রিহার্সাল দিতাম। তো বহু বছরের চেষ্টায় বুদ্ধদা এবং এখন যারা এই দলে জড়িত তারা সকলের প্রচেষ্টায় এবং প্রবীরের সাহায্যে এই যে আমাদের নাট্যশালাটা হয়েছে, দৃষ্টি নাট্য সংস্থার যে নাট্যশালা হয়েছে, এটা দেখে আমার ভীষণ আনন্দ হচ্ছে এবং সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। সবচেয়ে বড় কথা, এটার খুব দরকার ছিল এবং বুদ্ধদার এত বছরের পরিশ্রম, এতগুলো বছরের পরিশ্রমের যে এইটুকু ও দাঁড় করাতে পেরেছে, এটার জন্যে ঈশ্বরের কাছে আমরা কৃতজ্ঞ। এবং যারা এতে, যাদের সাহায্য নিয়ে এবং যাদের আনুকূল্যে এই নাট্যশালা তৈরি হলো এবং বুদ্ধদার প্রচেষ্টায়, তাদের সকলকেই অনেক শুভেচ্ছা জানাই। আমার আজকে ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। যা যা উনুনে গিয়ে মুন্দে আমার জন্য কড়া করে একটা চা নিয়ে আয় দেখি। সোমবার তোমার 12 টাকা, মঙ্গলবার তোমার ডিম সেদ্ধ নিয়ে 22 টাকা, আর আজ সকালের 5 টাকা, সব মিলে হলো তোমার। দেখ 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 দেখ, কত হিসেব নিকেশ আমাকে বোঝাস না, বুঝতে পেরেছিস? বাজে মাথা চটকানো বন্ধ কর। এই পল্টু, কড়া করে একটা চা বলতো। বোন গেল কলে ঘুরে ঘুরে তোর মাথাটাও গেছে দেখছি। আহা পল্টু, রাগ করছিস কেন রে? তোর বিয়েতে গান গেয়ে না আমি সব টাকা উসুল করে দেবো। তোর ওই হেঁটে গলা শুনে কতজন লাইনে গলা দিয়েছে দেখবে। বাজে কথা বলবি না বলে দিচ্ছি। মুখ ভেঙে দেবো একেবারে। থাম বলছি, থাম। আসতে না আসতেই মিয়া বিবির ঝগড়া শুরু হয়ে গেল। তোদের দিয়ে আর পারি না বাবু। এই যে পল্টু বলে সারাদিন নিজের জন্য মেয়ে না খুঁজে এই দুটো টাকা বিয়ে দাও দেখি। আর মেয়ে এত বছর ধরে খুঁজছি, নিজের জন্য একটা মেয়ে পেলাম না। খবরের কাগজ জুড়ে শুধু সরকারি চাকরি চাই আর সরকারি চাকরি চাই। আমাদের কোনো জায়গা নেই, বুঝলে না? আমাদের কোনো জায়গা নেই। যা বলেছিস বস। তোমরা সবাই এখানে, আর আমি তোমাদের কখন দিয়ে ঘুরছি বলো তো? তাড়াতাড়ি চলো, পিছন যাই মাঝে নেই। কি বলছিস? গোপাল, চা দে। হ্যাঁ বসে দিচ্ছি। দেখতে দেখতে তো একটা সপ্তাহ কেটে গেল রে। কতক্ষণ আর মুখ বুজে বসে থাকবি? আর বিশাল দা, এই না চা খাও। নে চা খা। আরে চা খা বলছি। শক্ত করে দেখি তো। চা খা। আরে বিশাল জি, কেমন আছিস বল? অনেকদিন পর তোর সাথে দেখা। হ্যাঁ কি রে, এরকম ঘুম মেরে বসে আছিস যে? কথা না বললে মনটা শক্ত হবে কি করে? দেখ বিশাল, তোকে নিয়ে আমাদের কিন্তু অনেক চিন্তা, জানিস তো। তুই যদি এরকমভাবে থাকিস, তোকে তো কি বলবো আর। তোর সাথে অনেক দিন ধরে যোগাযোগ করার চেষ্টা করছি, ফোন করছি, ফোনে পাচ্ছি না। বাড়িতে বউ মেয়ে একা, আর আমাদের তো কিছু বলিস না। আমি কি নিজের মাথা তোর কাছে বিকিয়ে দিয়েছি যে সব প্রশ্নের উত্তর দিতে হবে? এই বিশাল, ওভাবে কথা বলছিস না। ও তো ভুল কিছু বলেনি, ও তো তোর ভালোর জন্যই বলছে। আর আমরা এখানে সবাই তোকে এত ভালোবাসি তাই। তোমাকে হঠাৎ এত মতব্বরি করতে কে বলেছে? যত সব। কি হয়েছে নাকি তোর? অনেকক্ষণ ধরে তোর নাটক দেখতে পাচ্ছি। এ খোকনদা, কি বলছো? ঠিকই বলেছে, এমন কুলাঙ্গার সন্তান যেন কোনো মায়ের না। এই খবর,
ঠিকই বলেছে। 1 সপ্তাহ হয়ে গেল, কোথায় মুখ লুকিয়ে রেখেছিল জিজ্ঞেস করো তো ফটিকদা। কোন নিয়মটা ও পালন করেছে? মাটা বেঁচে থাকতে একটা দিনও শান্তিতে থাকতে দিল না। মারা যাওয়ার পর তার আত্মার শান্তি কামনার জন্য যা যা করতে হয় সেটা কি করেছে ও? উলঙ্ঘন। এই আমি কুলাঙ্গার সন্তান, আমি আর কিসের নিয়ম পালন করব আমি? বেঁচে থাকতে তো কোনোদিন শান্তি পেল না মাটা। রাতে বাপ মাল খেয়ে এসে রোজ অত্যাচার করতো, মেরে কোমর ভেঙে দিয়েছিল। তখন তোরা কোথায় ছিলিস? কোথায় ছিলিস? বাপ মরার পর ওই উঁচু তলার মানুষেরা এসে রোজ অত্যাচার করে যেত। তখন তোরা কোথায় ছিলিস? কোথায় ছিলিস? এই স্বাস্থ্য কার্ড, ওই পরিচয় নেওয়া নিয়ে দরজায় দরজায় ঘুরে বেরিয়েছি, তবুও কেন বিনা চিকিৎসায় মরতে হলো ওই মহিলাটাকে? তোরা বলতে পারিস? তোরা বলতে পারিস? তোমরা বলতে পারো? আবার কি শুরু করলে বলো তো? এসব আবার কি কথা? এই তোমরা যদি না থাকতে আমি কোথায় পড়ে থাকতাম তার ঠিক নেই। ঝিল্লিমা আসলে এখন সব কথা বাদ দে রে। এতগুলো মানুষ কি করব, কোথায় যাব তাই ভাবছি রে। চিন্তা করো না ফটিকদা। দেখো বিপিনদা, আমরা ঠিক পারবো। তোমরা যদি এভাবে ভেঙে পড়ো তাহলে তো ওরা জিতে যাবে গো। আর ওরা তো এটাই চায়, আমরা তা কিছুতে হতে দেব না। ওই দেখো আগুন, দেখতে পাচ্ছ? আমাদের প্রতিশোধের আগুন। আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণীর আবর্জনায় পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। দৃষ্টির পথ চলা শুরু সেই 1990 সাল থেকে, নয় করে অনেকগুলো বছর হয়ে গেল। এরপরে 2006 সাল থেকে এই 15 আগস্ট অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতা দিবসের দিন আর কি আমাদের স্যালুট ডে পালন হয়। এই দিনকে সারাদিন আমরা নাটক নিয়েই থাকি, নাটক নিয়েই কাটাই। বিভিন্ন গ্রুপকে আমন্ত্রণ জানানো হয়, আশপাশের বাচ্চা ছেলেমেয়েরা বিভিন্ন অনুষ্ঠানে পার্টিসিপেট করে। নাটকের মধ্যেই আমরা এই দিনটা কাটানোর চেষ্টা করি। এছাড়া নানা রকম অনুষ্ঠান এগুলো আমরা পালন করি সকলকে নিয়ে, সকলের মধ্যে। জানি না আগামী দিনগুলোতে আরও কঠিন সময়ের মধ্যে দিয়ে চলতে হবে, তার মধ্যে আমরা আমাদের দায়িত্ব কতটা পালন করতে পারবো, তবে চেষ্টা করে যাচ্ছি এখনও আমরা সকলে মিলে সম্মিলিতভাবে আশপাশের কিছু গ্রুপের সাহায্য নিয়ে, কাছের এবং দূরের মানুষদের সাহায্য নিয়ে এই দিনটাকে বিশেষ করে পালন করার জন্য। যেমন আজকে গোবরডাঙ্গার নাবিক এবং আরও 2-3টে দল এসেছে আমাদের সাথে, আজকে পার্টিসিপেট করছে। আর একটা বড় মতো কথা হচ্ছে যে এখানে আমাদেরই সদস্য শ্রী প্রবীর দাসের বদান্যতায় তার বাবা মায়ের নামে আমরা একটা নাট্যশালা দাঁড় করানোর চেষ্টা করেছি। তাতে আপাততভাবে আমরা এখনও পুরো কমপ্লিট করতে পারিনি, কিন্তু এই নাট্যশালাটায় আমরা আমাদের নিজেদের অনুষ্ঠান তো বটেই, অন্যান্য দলকে আমন্ত্রিত করে নাটকের অনুষ্ঠান প্রযোজনা করার চেষ্টা করছি। আপনারা সবাই সহযোগিতা করুন, আশীর্বাদ করুন, যেন আগামী দিনগুলোয় আমাদের নাটককে নিয়ে পথ চলা সফল হয়। আজ ৭৭তম স্বাধীনতা দিবস। বুদ্ধদা এটাকে স্যালুট ডে হিসাবে করে, উদযাপন করে। আমরা তার এই চিন্তাকে ভীষণভাবে স্যালুট জানাই। আজকের দিনটা যেমন আমাদের কাছে, এই প্রজন্মর কাছে, আমরা যারা ইতিহাস পড়ে জেনেছি আর কি, তাদের কাছে সত্যি খুব আনন্দের, দুঃখেরও বটে যে আজকের দিনে এই যে দিনটা এসেছে, বহুত রক্ত, বহু ত্যাগ, বহু জীবনের বিনিময়ে এই দিনটা এসেছে। আমার একটাই বক্তব্য যে সংস্কৃতির মাধ্যম দিয়ে সমস্ত দেশবাসীর যেটা উচিত, অন্তত এই দিনটাকে স্মরণ করে জাতি, দেশ বন্ধ করে, দাঙ্গা বন্ধ করে আমরা যারা একসাথে
মানে একাত্মা হয়ে যাতে চলতে পারি সেই রকম একটা ব্যবস্থার মধ্যে দিয়ে চলা উচিত, এইটাই মনে করি। বুদ্ধদা বোধহয় সেটাই শুরু করেছে বহুদিন। আমরা বুদ্ধদার ভীষণ এক সময়কার মানে খুব ছোটোবেলায় বুদ্ধদাকে আমরা অনেক দূর থেকে দেখতাম, একটু বড় হওয়াতে কাছাকাছি দেখছি। তো বুদ্ধদার এই যে চিন্তাভাবনার টানে আমি যতবারই বুদ্ধদেব ডাকে আমাকে, আমি ততবারই চলে আসি। আগামী দিনও আসবো, আগামী দিনও আশা করব আরও লোক আসবে এবং এই চিন্তাটা প্রত্যেকে গেঁথে নিয়ে যাবে মনে, যে স্বাধীন ভারত সবার। আমরা দত্তপুকুর মৈত্রী সংঘের পক্ষ থেকে আজকে এখানে প্রযোজনা করেছি, নাটক আমরা উপস্থাপন করেছি। দত্তপুকুর দৃষ্টির সাথে আমরা বহুদিন ধরে জড়িত এবং আজকে এখানে এসে আমরা বিশেষ গর্ববোধ হচ্ছে আমাদের যে এরকম একটা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। আমাদের খুবই ভালো লাগছে। তার সাথে আমরা এটা না বলে পারছি না যে আমরা যে নাটকটা আজকে করলাম, খুব মানে দত্তপুকুর দৃষ্টির কর্ণধার যিনি বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়, অভিভাবকের মতো উনি আমাদের সবসময় পাশে ছিলেন। যখন যেভাবে ডেকেছি ওনাকে পেয়েছিলাম। তার সাথে আমাদের নাটকের যে নির্দেশক ঐশী ভট্টাচার্য, তার নাম না করলেই নয়, কারণ আমরা সকলে তো প্রাইভেট ফার্মে চাকরি করি। তার সাথে আমরা মানে আমাদের সময় অনুযায়ী রিহার্সাল আমরা করেছি এবং রাত 9:30 10টার সময় বসে 12:30 রাত 12:30 1টা পর্যন্ত আমরা রিহার্সাল করেছি। সেই জায়গা থেকে আজকে আমরা নাটক উপস্থাপন করলাম। আশা করি ভবিষ্যতে আরও ভালো নাটক আমরা উপহার দিতে পারবো।
দৃষ্টি প্রত্যেক বছর এই যে আয়োজন করে এর সবথেকে অভিনবত্ব যেটা সেটা হচ্ছে অন্য অন্য
যেসব উৎসব হয় তার থেকে এটার আলাদা মাত্রা নেয় তাদের আন্তরিকতা উৎসবের, এবং দর্শক যারা শিল্পী যারা এখানে তাদের পরিবেশন করছেন, তাদের উপস্থাপনা সব মিলে একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়, সেটা আমার কাছে খুব ভালো লাগে। এবং এই যে পরিবেশ সবাই মিলে এখানে বসা, এবং এবার দৃষ্টি তার নিজস্ব শিল্পশালায় এই যে অনুষ্ঠানটা করছে, সব দিক দিয়ে একদম অভিনব এবং খুব সুন্দর। আমি দৃষ্টির আরও দীর্ঘ আয়ু কামনা করি, দৃষ্টি দেশের সীমানার গণ্ডি বাইরে বেরিয়ে যেন আরও বড় স্পেসে তারা এই পরিবেশন করতে পারে, এই কামনা করি। স্যালুট ডে দত্তপুকুরের দৃষ্টির দীর্ঘদিন ধরে পালিত হয়ে আসছে এবং সারাদিনব্যাপী হয়ে থাকে। এবছর সন্ধ্যার থেকে হচ্ছে, আমরা তো মুখিয়ে থাকি। এবার বাড়তি পাওনা যে দৃষ্টির নিজস্ব শিল্পশালা নামাঙ্কিত স্পেসে হচ্ছে, ভাল লাগছে, ভীষণ ভালো লাগছে। দৃষ্টি এগিয়ে চলুক, থিয়েটারের চর্চা হোক, থিয়েটারের মানুষ আরও বেশি বেশি করে মন দিক, থিয়েটারের দর্শক তৈরি হোক, থিয়েটার কর্মী তৈরি হোক, এই আশা করছি। ধন্যবাদ, নমস্কার। দত্তপুকুর দৃষ্টির স্যালুট ডের অনুষ্ঠান দেখছি, ভীষণই ভালো লাগে। সবচেয়ে বড় কথা, প্রত্যেকবারই অভিনবত্ব থাকে, আর এবছরে সবচেয়ে বড় আকর্ষণ দৃষ্টির তৈরি নিজস্ব শিল্পশালায় স্যালুট ডের অনুষ্ঠান। সত্যি ভালো লাগছে, মানে দৃষ্টির কথা ভেবে দৃষ্টির সঙ্গে থাকতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। এবার বলুন কৈলাসজি, আপনার যা বলবার আছে। দেখুন মশাই, এ গায়ে সকলেই জানে আমি কেমন বামন, অতএব আমার কথাগুলির মধ্যে যথেষ্ট বিচার বুদ্ধি যুক্তি আছে বলেই আমি নালিশটা করি। কিন্তু নালিশটা কি নিয়ে সেটা এই সভায় সকলের সামনে আপনাকে বলতে হবে। এ গায়ে দুটো কুয়া, একটা আমার, তাতে বামনেরা জল নেয় এবং ব্যবহার, আরেকটা ওই শূদ্রপাড়ায়। তা সমস্যার কিছু ছিল। একদিন সন্ধ্যেবেলা আমি সেরে ঘর থেকে পুকুরে বেরিয়ে গেছি, একদিন চাদর মুড়ি দিয়ে মুড়ি থেকে জল তুলছি। আমি স্পর্শ না করে ধীরে ধীরে এগিয়ে কাছে আসতে দেখা চাদরটা টেনে ফেলে দেখে গিয়া কুয়ো থেকে জল তুলছে। এরপর বলুন মশাই, সেই জল শুদ্ধ ঠিক থাকে? আমাকে কুয়োর জল শুদ্ধি করতে 501 টাকা খরচ হয়েছে। সেই সব টাকা আর শুদ্ধিকরণ সমস্ত খরচ এই গটিয়াকে দিতে হবে। গটিয়া, এবার তুমি বলো তোমার কি বলবার আছে। গটিয়া, তোমার কিছু বলবার আছে কি? আমার কিছু বলার নেই স্যার, আমি পড়াশোনা না জানা মুখ গন্ধেগি আছি। আমাদের কপালে সুখ মানে তো জ্ঞানী লোকের মুখের গাল স্যার। হ্যাঁ হ্যাঁ, এই কথা ঠিক যে আমি ওনার কুয়া থেকে জল চুরি করেছি, কিন্তু সাহাব আমাদের গায়ে যে কুয়াটা আছে না, ওতে একটা বিড়াল পড়ে গিয়ে মরে গেল। কুয়ার জল সব পচে নষ্ট হয়ে গেল। 3 দিন ধরে সব আমরা জল পাইনি। এদিকে আমার মেয়েটা বিমারিতে পড়লো, ওর খুব জল তেষ্টা পাচ্ছিল। তা আমি কিছু না ভেবে ওনার কুয়া থেকে জল চুরি করেছি সাহেব। সাহেব, আমি জানি আমার পাপ হয়েছে, কিন্তু সাহেব আমার অত টাকা নেই যে আমি বামুন মশাইকে দিব। গৌরমঙ্গল, গৌরমঙ্গল, কুয়োতে বিড়াল মরেছে, ওদের তো প্রায়শ্চিত্ত করতেই হবে, না হলে সারা গায়ের লোকের অমঙ্গল হবে। মোড়ল মশাই, ব্যাপারটা বুঝতে পারছেন কত গুরুতর? আমি একটা কথা বলবো চৌধুরী। হ্যাঁ নিশ্চয়ই, আপনি এখানে সকলের বয়োজ্যেষ্ঠা, আপনি তো বলবেনই। বলুন আপনার কি বলবার আছে। দুজন পাহাড়ি সন্ন্যাসী রাস্তা দিয়ে তাদের আশ্রমে ফিরছিল। দুজনেই বড়
আমি ভাবছি তুমি সন্ন্যাসী হয়ে একজন মহিলাকে অনায়াসে স্পর্শ করবে, তাকে তুলে নিয়ে তার গায়ে পৌঁছে দিয়ে এলে। বন্ধু, আমি তো তখনই তাকে তার গায়ে ছেড়ে এসেছি, তুমি দেখছি এখনো তাকে বহন করে নিয়ে চলেছ। মানুষের যদি মানুষের পাশে না দাঁড়াবে তাহলে কি করে চলবে চৌধুরী? সকলের সব কথা শুনে পঞ্চায়েত এই সিদ্ধান্ত দিচ্ছে যে পুরোহিতের প্রায়শ্চিত্তের সমস্ত টাকাই পঞ্চায়েত দিয়ে দেবে, কিন্তু অর্ধেক টাকা পাবে পুরোহিত, আর বাকি অর্ধেক টাকায় ওই সূত্রপাড়ার কুয়োর জল পরিষ্কারের কাজে লাগবে। আজকের বিচার সভা এখানেই শেষ হলো। চাচা, কে বাপটা আমার বড় বোকা আছে, কোথায় একটু দেখে শুনে নিজের পকেটটা বুঝে নিবে, তা না সব একেবারে। আরে ছোট তোর বাপের কথা শোন, তোর বাপের কাছে ধর্ম বলতে হচ্ছে মানুষ। আচ্ছা, এই যে সব বড় বড় মুনি ঋষিরা এই দেব দেবতাকে নিয়ে সব ধর্ম গ্রন্থ লিখে গেল, তো তারা কি ভুল করলো? আরে শুন, যার আটে भी না হবে না তার আশিতে भी কিছু হবে না। छोड़ তোর বাপের কথা, তুই এক কাম কর বেটা, ये ले বিড়ি বিড়ি খাবো। হ্যাঁ না না, বাপ কি তেরি গালি দিবে? বাপ দিবে গালি দিবে? এত বড় হয়ে গেছে, বাপ দিবে গালি দিবে? হ্যাঁ এত বড় খা, হ্যাঁ এত বড় হয়ে গেছে বলে বাপ দিবে গালি দিবে? এত বড় হয়ে গেছে, ও ঠিক হয়ে যাবে, টিচার ও ঠিক হয়ে যাবে। पानी मिल गए? भगीरथ, 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 भगीरथ बेटी, पानी मिल गए? पानी लापे? हाँ, बहुत प्यास लगी। মুখটা জুড়ে গেল রে বেটি, বহুত प्यास লেগেছিল। তুই আমার সচমুচ দেবী মাই রে। আমি তো মুনিয়া। মুনিয়া? এই গায়ের সকলে আমাকে তিতর বলে। তিতর मतलब? তিতর মানে অপয়া। না বেটি না, তুই তিতর नहीं রে, তুই আমার দেবী মাই আছিস। হ্যাঁ আচ্ছা, তুমি যে এতক্ষণ ধরে ভগীরথ ভগীরথ বলছিলে, কে হয় গো? সে তোমার ছেলে হয়? আমার ছেলে? না রে বেটি না, ওই তো আমাকে পানি দিল। ও তোমাকে পানি দিল? समझी नहीं तो सुन बेटी, সগর রাজার না 60,000 ছেলে ছিল,
ও মুনি কপিলের অভিশাপ সবাই বৎস হয়ে গিয়েছিল। ভগীরথ ছিল সেই বংশের ছেলে। ভগীরথ যখন রাজা হলো, রাজা হয়ে সে জানতে পারলো যে তার বংশের সবাই বৎস হয়ে পড়ে আছে পাতালে। মা গঙ্গা যদি তার পানি দিয়ে সে পাতাল ধুয়ে না দেয় তো তাদের মুক্তি নাই। ভগীরথ তখন চলল সে মা গঙ্গাকে। কিন্তু বেটি, সে তো একটু আধু পথ নয়, কত হাজার হাজার মাইল, কত পাহাড় পর্বত বন জঙ্গল পেরিয়ে তাকে চলতে হয় বেটি। পাথরে পা কেটে রক্ত পরে মাটি ভিজে যায়, ভগীরথের চলা থামে। সে কেবলই চলতেই থাকে। এইভাবে হাজার বছর পরে ভগবান এই ভগীরথ মা গঙ্গার দেখা পেল। হ্যাঁ, ভগীরথ তখন মা গঙ্গাকে তার সব দুঃখের কষ্টের কথা বলল। মা গঙ্গা বলল, যদি আমি মরতে যাব তো আমার এত সারি পানি ধারণ করবে কে? ও মহাদেব ছাড়া তো আমার এত পানি ধারণ করবার ক্ষমতা কারো নাই। ভগীরথ তখন ও মহাদেবকে বিতুষ্ট করে মা গঙ্গাকে নিয়ে আসলো এ ধরা। আগে আগে ভগীরথ চলে পথ দিখায়ে, আর পিছে পিছে চলে মা গঙ্গা। आगे आगे चले रे भगीरथ, पीछे चले गंगा मैया। आगे आगे चले रे भगीरथ, आगे आगे चले रे भगीरथ, पीछे चले गंगा मैया। आगे आगे चले रे भगीरथ, आगे आगे चले रे भगीरथ, पीछे चले गंगा मैया। पीछे चले गंगा मैया। কে ওখানে? আমি মুনিয়া। মুনিয়া, তা তুই এখানে কি করছিস? এই যে গর্ত খুঁড়ছি। আচ্ছা, তা তুমি কি করছো? তুমি কি করছো? মুখে মুখে কথা। আমার মোষটা হারিয়ে গেছে রে বিধু, ওকে খুঁজে পাচ্ছি না। তা তোর ভয় ডর কিছু নাই? জানিস না, আরে এটা জাতাপুরীর ভিটে। যখন তুই বেনা ঘাড় বাবা, এত বড় গর্তটা তুই খুঁড়েছিস? হ্যাঁ। তা কি বানাবি রে? এই যে কুয়া বানাবো। কুয়া বানাবি? তা কি করে বানাবি? যেভাবে এই গর্তটা খুঁড়েছি বাদ বাকিটা সেভাবেই করবো। মনে হচ্ছে যে মরবে আমাদের ভি মারবে। আয় আয়
কাল থেকে এই গদ্যটা একদম খুলবি না, তোকে বলে দিলাম। হ্যাঁ, কথাটা মনে রাখবি। ভগীরথ এত কষ্ট করেছিল কেন? আরে সে তো রাজা ছিল, অন্য সকলের কথা না ভাবলেও তো তার চলতো। কিন্তু না, সে তো মানুষ ছিল। মানুষ হয়ে যদি মানুষের পাশে না দাঁড়াবে তো কি করে চলবে? যেমন আমিও পারবো। হে কুয়া আমি খুঁড়বই। উঠ যেমন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মাল বই নিয়ে যায়, তারও তো কত কষ্ট হয়, কিন্তু তাও তো সে তার চলা থামায় না। কয়লার খাদানে রোজ যখন সকলে কাম করতেই থাকে, রন্ধে রন্ধে ঢুকে যায় খনির বীজ, তাও তো তারা তাদের কাম করা থামায় না। তেমন আমিও পারবো। আমি ভাগীরথ হব মিট্টি, আমি ভাগীরথ হব আসমান, আমি ভাগীরথ হব পানি, আমি মানুষ হব ভাগীরথ, আমি মানুষ হব, আমি মানুষ হব ভাগীরথ, আমি মানুষ হব, আমি মানুষ হব ভাগীরথ। मुनिया बेटी, मुनिया बेटी, दिखছে না তো।
দেবেন। ইমন মাইন্ড সেন্টার, ইমন মাইন্ড আমরা শিক্ষক আপনাদের কাছে এদের সম্বন্ধে একটা কথা বলতেই হয়, এরা আমাদের সেকেন্ড ওয়ে নাটক হয়, সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের দল এসে নাটক মঞ্চস্থ করেন। এবং নমস্কার, দৃষ্টি দত্তপুকুরের পক্ষ থেকে এই স্যালুট ডের যারা অংশগ্রহণ করলেন তাদের সকলকে আন্তরিক শ্রদ্ধা। আসলে দৃষ্টি নাট্য সংস্থা শুরু হয়েছিল 1990 সালে গুটি কয়েক মানুষ নিয়ে, সেতলের খিদে নাটক নিয়ে, যেটা লেখা ছিল প্রবীর দত্তের, এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সেই শুরু আমাদের নাটক করা। আর আজ 2023 15ই আগস্ট এই স্যালুট ডে পালন। স্যালুট ডেটা আসলে শুরু হয়েছিল 6 দল একদিন নিয়ে, সেটা নারায়ণ টকিজ হলে আমাদের নিবাধুই গ্রামে। তো সেই 6 দল একদিন নিয়ে যে স্যালুট ডে শুরু হয়েছিল, তখন কিন্তু স্যালুট ডে নামটা ছিল না, তখন মাত্র ছিল 6 দল একদিন। আমরা একটা পরিকল্পনা করেছিলাম দত্তপুকুরের 6টি দল, আমাদের বাদ দিয়ে 5টি দল, তারা প্রত্যেক বছর আজকের দিনটা রোটেশন অনুযায়ী পালন করবেন। কিন্তু ঠিক তার পরের বছর 2007 সালে আমাদের বন্ধু 5টি দলের বিশেষ কোনো কারণে তারা কেউই এই অনুষ্ঠান আয়োজন করতে পারেননি। প্রায় বন্ধের মুখ থেকে আমরা শুরু করি এবং তখন আমরা প্রতিজ্ঞা করি যে দত্তপুকুর দৃষ্টি যতদিন থাকবে এই স্যালুট ডে থাকবে। তো এই স্যালুট ডে আয়োজন করতে গেলে আমরা বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে করব, এটা আমাদের পরিকল্পনা ছিল এবং আমরা করেওছি। বিভিন্ন প্রান্তে গোবরডাঙ্গা, বিচিত্রা, মধ্যমগ্রাম নজরুল মঞ্চ, সৃজনী সংস্থা ছোট জাগুলিয়া, এরকম বিভিন্ন জায়গায় করার পরে চিলড্রেন মডেল স্কুল ঘুরে ঘুরে আমরা তিলে তিলে আপনাদের ভালোবাসায় নিজেদের জমিতে একটি শিল্পশালা গড়তে পেরেছি। এবছর তার প্রথম 2023-এর স্যালুটে। তো যারা ছিলেন তখনও এবং এখনও আমাদের সঙ্গে রয়েছেন, তাদের প্রত্যেককে দৃষ্টি দত্তপুকুরের পক্ষ থেকে, প্রত্যেকটি সদস্য, প্রত্যেকটি নাট্যকর্মীর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শ্রদ্ধা জানাই, আপনাদের জানাই স্যালুট।